শুভ সন্ধ্যা দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের খোঁজ খবর অনুষ্ঠান, নিয়মিত আলাপচারিতার অনুষ্ঠান, সমসাময়িক বিষয় নিয়ে, রাজনীতি এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে আজকের অতিথি আপনাদের সবার প্রিয় আলোচক এবং আমাদের নিয়মিত আলোচক, যিনি আমাদের সমস্ত রকম সমর্থন দিয়ে যাচ্ছেন, আমাদের চ্যানেলকে সমর্থন দিয়ে যাচ্ছেন, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন, রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। রঞ্জন ভাই, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। রঞ্জন ভাই, দেশে আমরা দুইটা বিষয় নিয়ে আজকে আপনার পর্যবেক্ষণ আশা করি। প্রথমে, গতকাল আমি অপেক্ষায় ছিলাম, আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের দর্শকদের পক্ষ থেকে যে এই 5 আগস্টের পট পরিবর্তনের পরে এইটার সঙ্গে অনেক কিছুই চলে এসছে, অনেক কিছু চেঞ্জ চলে এসছে। এই চেঞ্জের মধ্যে একটা বিষয়ে যারা এর পরে রাজনীতিতে বাংলাদেশে ভালো অবস্থায় আছেন, সোজা বাংলায় বললে, তারা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা খুব তারা লালন করেন। তারা প্রকাশ্যেই বলেন যে এতদিন ধরে শুধু দিল্লির দাসত্ব ছিল, বা দিল্লির বয়ান, বাংলাদেশের সংবিধানকেও তারা বলেন এটা দিল্লির বয়ান, এরকম নানান বিষয় আসছে। সেই প্রেক্ষাপটে আস্তে আস্তে ভারতের সাথে আমাদের সম্পর্ক তলানিতে আসে, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে থাকে। আজকের পত্রপত্রিকার খবর, বাংলাদেশের পঞ্চগড় সীমান্তে ভারত হঠাৎ করেই খুব দ্রুততার সাথে সেনা ঘাঁটি করেছে একটি, এবং আমি জানি না এটাকে আমি ক্যান্টনমেন্ট বলবো কিনা সামরিক দৃষ্টিকোণ থেকে, সেনা ঘাঁটি বা সেনা অবস্থান তৈরি করেছে তাদের ইস্টার্ন ফ্রন্ট। আমি যতটুকু জানি যে মুক্তিযুদ্ধে তাদের ইস্টার্ন ফ্রন্ট অংশ নিয়েছিল। এরপরে দু একটা ক্রাইসিস সময় ইস্টার্ন ফ্রন্টকে তারা মুভ করিয়েছিল বাংলাদেশের দিকে, যদিও তখন বাংলাদেশের ভেতরে কোনো তারা অপারেশন করেনি। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, এবং তারা আসামে আরো একটি সেনা স্টেশন করেছে, এবং সবগুলোই দ্রুততার সঙ্গে তাদের ঊর্ধ্বতন সেনা অফিসাররা সেটা ভিজিট করেছে। সেই জন্য আমাদের আজকে শিরোনাম, বাংলাদেশ ভারত সীমান্তে কি কোনো বিশেষ উত্তেজনা চলছে? আপনার পর্যবেক্ষণ জানতে চাই। এরপরে বাংলাদেশের ইন্টারনাল একটা বিষয় একটু আপনার পর্যবেক্ষণ জানবো। এই জিনিসটাই আজকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আক্তার ভাই, বাংলাদেশ ভারত সীমান্তে কি কোনো বিশেষ উত্তেজনা চলছে কিনা? ধন্যবাদ পূর্ণিয়া, আসসালামু আলাইকুম। তোমার মাধ্যমে তোমার দর্শক থেকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আবারও বলছি নিরাপদে থাকার চেষ্টা করবেন। বাংলাদেশ ভারতের মধ্যে উত্তেজনা তো শুরু হয়ে গেছে 5ই আগস্টের পরে, 2024 সালে 5ই আগস্টের পরে, যখন ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা যে কোনো দৃষ্টিভঙ্গিতেই বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বা এন্টি পিপুল একটা অ্যাকশন ইন্ডিয়া করেছে। কাজে ইন্ডিয়া তো জানে যে একটা রিটেলিয়েশন হবে, তার একটা প্রতিক্রিয়া তৈরি হবে। আপনি জানেন, তারপর থেকে তারা প্রথম যে কাজটা করেছে, তারা তাৎক্ষণিকভাবে বাংলাদেশের সকল ভিসা বন্ধ করে দিয়েছে, এবং ভারতের ঢাকাস্থ ভিসা অফিস তারা শাটডাউন করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে বৈধভাবে ভারতে যাওয়ার পথ রুদ্ধ করে দিয়েছে। তার মানে ভারত একটি মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বটা তারা নতুন করে আবার যাচাই বাছাই করে নেবে, নতুন করে তারপর ঝালাই করে নেবে। তারপরে আপনি জানেন, আমরা দেখেছি, আমরা শুনেছি, আন্তর্জাতিক পর্যায়ে থেকে আমরা কনফার্ম করেছি যে ভারত তার আর্মি এবং বিএসএফ কে পুরা পশ্চিম বর্ডারে, বাংলাদেশের পশ্চিম থেকে উত্তর বর্ডারে অনেক বেশি স্ট্রেনথেন করেছে, অনেক বেশি ডিপ্লয় করেছে, এবং 4টি সেনা সমাবেশ তারা করেছে, এবং সেই জায়গায় তারা পার্মানেন্টলি সৈনিকদেরকে রেখেছে। ইস্টার্ন কমান্ড, যেটা ভারতের একটা বড় কমান্ডে আছে, ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ছিল ফোর্ট উইলিয়ামে ছিল। সেটা হলো, ফোর্ট উইলিয়াম ছিল কলকাতা শহরের ভিতরে ফোর্ট উইলিয়াম, যেটা ব্রিটিশ ভারতের ইংরেজদের একটা বড় ঘাঁটি ছিল। এখন একটা বিশাল ক্যান্টনমেন্ট আছে সেখানে ছিল ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার। কিন্তু 2008 সনের পরে তারা সেটাকে শিফট করে নিয়ে গেছে ডিব্রুগড়ে। এটা ওই ভারতের আসামে নিয়ে গেছে, সেটা চীনের কাছে নিয়ে গেছে। তারা বাংলাদেশটাকে ফ্রন্ট হিসাবে আর দেখে নাই, সেই ফ্রন্ট থেকে তারা বাংলাদেশের নামটা সরিয়ে দিয়েছে। বাংলাদেশে তারা আর কোনো সীমান্ত থ্রেট মনে করে নাই, এবং যুদ্ধে কোনো থ্রেট মনে করে নাই। সেই জন্য তারা নিয়ে গিয়েছিল, তাদের ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার চলে গেছে ওই আসামে। এখন সম্প্রতি তারা কয়েক মাস আগে বাংলাদেশকে ফ্রন্ট ডিক্লেয়ার করেছে। বাংলাদেশের বর্ডারটাও তাদের একটা যুদ্ধক্ষেত্র, এটা ডিক্লেয়ার করে
তারা এখানে ম্যাসিভ সেনা সমাবেশ করতেছে, ম্যাসিভ সেনা এক্সারসাইজ করতেছে, আর্মি মুভমেন্ট করতেছে। তারই একটি অংশ হিসাবে পরশু রাত্রে তারা শিলিগুড়ি চ্যানেল যেটা বলে তারা, আমরা যেটাকে বলি নেক, চিকেন নেক, ওই এলাকাটা একটা ভালনারেবল এলাকা। এলাকাটা নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এলাকা এবং নেপাল এবং ভুটানের জন্য খুব গুরুত্বপূর্ণ এলাকা। বাংলাদেশকে বাদ দিয়ে ইন্ডিয়া নিজের মতো চলতে হলে ওই চিকেন নেক বা শিলিগুড়ি চ্যানেল দিয়ে চলতে হবে। এইখানে তারা মনে করে যে এই জায়গাটা খুব ভালনারেবল। তারপরে বাংলাদেশ তিস্তা ব্যারেজ করার জন্য চীনকে দাওয়াত দিয়েছে। লালমনিরহাট বিমানবন্দরটাকে রিঅ্যাক্টিভেট করার জন্য বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনেছি। সেখানেও সেনাপ্রধান ভিজিট করে আসছেন, আমাদের সেনাপ্রধান ভিজিট করে আসছেন। ইত্যুকার কারণে ভারত বাংলাদেশকে একটি হোস্টেল দেশ হিসেবে ঘোষণা করেছে এবং সে হোস্টেল দেশে ঘোষণা করার কারণে ভারত প্রস্তুতি নিচ্ছে। আমরা এও জানতে পারছি আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন তথ্য মাধ্যম থেকে যে ভারত মনে করে বাংলাদেশের সঙ্গে আগামী 1 বছরের মধ্যে একটা যুদ্ধে অবতীর্ণ হবে। এই ধরনের একটা প্রজেক্ট তারা নিয়েছে যে সেই যুদ্ধটা মোকাবেলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে তারা প্রস্তুত করতেছে। এই জন্য ইস্টার্ন কমান্ডের একটা সাব কমান্ড তারা তৈরি করেছে বাংলাদেশের উত্তর বর্ডারে নিয়ে, অর্থাৎ ময়মনসিংহের সেই মাথা থেকে আমার নালিতা বাড়ির উপর থেকে নিয়ে, আমার শেরপুরের কোনার থেকে নিয়ে, কুড়িগ্রাম হয়ে, গাইবান্ধা থেকে নিয়ে কুড়িগ্রাম হয়ে, লালমনিরহাট হয়ে, পঞ্চগড়, দিনাজপুর হয়ে এটা নওগাঁ পর্যন্ত তারা একটা বিশেষ সীমান্ত বুজ্জ তৈরি করেছে, একটা সীমান্ত রেখা তৈরি করেছে, যেটা সম্ভবত তাদের উদ্দেশ্য হলো যদি কখনো বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি হয়, যদি কখনো বাংলাদেশে যদি এরকম উগ্র কোনো ভারত বিদ্বেষী কোনো শক্তির উত্থান হয়, যদি তারা মনে করে এখানে তাদের সিকিউরিটি থ্রেট হিসাবে যদি বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাকে মনে করে, বন্দোবস্তকে মনে করে, তাহলে তারা যেন খুব কম সময়ের মধ্যে আমার ওই কুড়িগ্রামের যে পয়েন্টে তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলেছে তার উপর দিয়ে যেন তারা সরাসরি বাংলাদেশটাকে কাট করে একদম ওই নওগাঁ দিয়ে কাট করে দিতে পারে। ওখান থেকে একটা নেকের মতো আছে, বাংলাদেশটা একটা ওই জায়গাটাকে চিপা হয়ে আছে। এই জায়গাটা যদি কাট করে দিতে পারে তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চলটা আলাদা হয়ে গেল। সেটা প্রাথমিকভাবে তারা হয়তো দখলে নিবে না, তারা হয়তো সেখানে আওয়ামী লীগকে দিয়ে একটা সরকার গঠন করাতে পারে। আমরা এই ধরনের এক্সারসাইজ আমরা দেখেছি, এই ধরনের সামরিক পরিকল্পনা আমরা দেখেছি ইউক্রেনে। ইউক্রেনে আপনারা দেখেছেন যে রাশিয়ানরা যত জায়গা দখল করেছে সেখানে সবখানেই ওই স্থানীয় লোকদের সরকার গঠন করেছে এবং একটা আলাদা রাষ্ট্র তৈরি করে দিয়েছে এবং তারা বলছে এবং সে রাষ্ট্রগুলা এই পর্যন্ত 4টা 5টা তার রাজ্য তৈরি করে দিয়েছে। সেটা হলো পুরা এই ইউক্রেনের নর্থ ইস্টার্ন অবস্থাতে। তো এটা তো বিশ্বব্যাপী আজকে স্বীকৃত হয়ে গেছে যে এই ধরনের একটা রাষ্ট্র ভিতরে তৈরি করে দেওয়া যায় এবং সেই রাষ্ট্র যদি অন্যের সঙ্গে বন্ধুত্ব করে তাহলে সেখানে কারো কিছু বলার থাকে না। এবং ইউরোপিয়ান ইউনিয়নও বলে নাই, অন্য কেউ বলে নাই, তারা আজ পর্যন্ত কিন্তু কেউ বলে নাই যে ইউক্রেনের কোনো জমি রাশিয়া দখল করে রেখেছে। রাশিয়া যুদ্ধ হচ্ছে, আক্রমণ হচ্ছে, তাদের বিভিন্ন জায়গা যুদ্ধ হচ্ছে, কিন্তু রাশিয়ার দখলে জায়গা নেওয়া হয়েছে এটা কিন্তু কোনো কেউ বলছে না। সেখানে বিভিন্ন স্বায়ত্তশাসিত রাষ্ট্র তৈরি হয়েছে, নতুন রাষ্ট্র তৈরি হয়েছে, তাদের পার্লামেন্ট তৈরি হয়েছে এবং সেই সংসদ পার্লামেন্ট সংসদ তৈরি হয়েছে, সরকার তৈরি হয়েছে এবং সেই সরকারগুলো অঞ্চল চালাচ্ছে। তা আগামীতে একই সামরিক কায়দায় যদি বাংলাদেশের উত্তরাঞ্চলটাকে আলাদা করে দেওয়া হয় এবং সেখানে রংপুরকে ঘিরে যদি একটা নতুন একটি বাংলাদেশ তৈরি করা হয়, যেটাকে নর্থ বাংলাদেশ বলা যেতে পারে বা বলতে পারে, তখন সেখানে কিন্তু জয়ের নেতৃত্বে একটা সরকার গঠন তারা করতে পারে যদি ভারতীয় সেনাবাহিনী তাকে সহযোগিতা করে। ওখানে আমাদের যে ডিভিশন ফোর্স গুলো আছে ওখানে রংপুর ডিভিশনকে রক্ষা করার মতো পর্যাপ্ত সেনাবাহিনী আমার নাই, আমরা সেখানে রাখতে পারি নাই। আমরা গত 15 বছর সেনাবাহিনীকে আমরা সেই সক্ষমতায় নিয়ে যেতে পারি নাই। তারপরেও আমাদের থ্রেট তৈরি করা হয়েছিল দক্ষিণাঞ্চলে, অর্থাৎ মায়ানমারের সঙ্গে, যার ফলে আমাদের শক্তির
অনেক বেশি ব্যয় হচ্ছে দক্ষিণাঞ্চলে এবং পার্বত্য চট্টগ্রামে। আমাদের সেনাবাহিনীর একটা বিশাল অংশ পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করার জন্য নিহত, এবং মায়ানমারকে মোকাবেলা করার জন্য আমরা আরেকটি ডিভিশন আমরা বান্দরবনে করেছি। তার মানে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক বেশি রিসোর্স, অনেক বেশি সম্পদ, অনেক বেশি শক্তি আমাদের দক্ষিণাঞ্চলে ব্যয় হচ্ছে। অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম ঘিরে কক্সবাজার ঘিরে রোহিঙ্গা ঘিরে আমাদের সেনাবাহিনীর অর্ধেকের চেয়ে বেশি শক্তি সেইখানে নিয়োজিত। ফলে ওখান থেকে আমি কোনো ফোর্স আমার নর্থ বেঙ্গলে যদি কোনো ক্রাইসিস তৈরি হয় আমি নিয়ে আসতে পারবো না। এবং যদি আমরা তিস্তা ব্যারেজে বা তিস্তার কাজ কামের জন্য চায়নাকে নিয়ে আসি, তাহলে চায়নাকে প্রোটেকশন দেওয়ার মতো সশস্ত্র বাহিনীও আমরা সেখানে গড়ে তুলতে পারবো না। অর্থাৎ চীনকেও আমরা সেখানে তিস্তা ব্যারেজ করার মতো প্রোটেকশন দিতে পারবো না। এই সুযোগটা কিন্তু ভারত নিবে এবং নেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আমিও বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। গতকালকে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, যেসব সাংবাদিকদের আমি ভারতীয় সাংবাদিকদের চিনি তাদের সঙ্গে কথা বলেছি। তারাও বলেছে যে তাদের মিলিটারি স্ট্র্যাটেজি হলো যে আগামী 1 বছরের মধ্যে তারা বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধে লিপ্ত হবে, এরকম একটা সম্ভাবনা নিয়ে তারা তাদের সেনাবাহিনীকে পূর্ণ বিন্যাস করছে। এবং সেই জন্য তারা সারা বাংলাদেশের উত্তরাঞ্চলে অনেকগুলা ঘাঁটি করেছে। 4টা ঘাঁটি আগেই করেছিল, সম্প্রতি ওই নীলফামারী থেকে নিয়ে কুড়িগ্রাম পর্যন্ত এবং আমার ময়মনসিংহের যমুনার উপরে নালিতাবাড়ি পর্যন্ত বা এই এলাকাগুলো পর্যন্ত আমাদের এখানে সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং এখানে তারা কয়েকটি স্থায়ী ক্যাম্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে। স্থায়ী ক্যাম্পগুলোকে বলা হয় স্টেশন। আপনি যেমন আমরা বলি যে একটা ক্যান্টনমেন্ট স্টেশন হেডকোয়ার্টার থাকে, স্টেশন, এটাকে ক্যান্টনমেন্ট যারা নিয়ন্ত্রণ করে সেটাকে বলা হয় স্টেশন, মানে হলো স্টেশন। এখানে তারা সেনানিবাস স্থায়ী একটা নির্মাণ করতেছে, সেখানে স্টেশন কমান্ড তারা তৈরি করেছে। অর্থাৎ আপাতত মনে হচ্ছে তারা প্রশাসনিক, অর্থাৎ তাদেরকে মানে থাকা খাওয়ার ব্যবস্থা করবে, তারা নিরাপদ যেমন থাকবে, তারা যুদ্ধ করবে না। কিন্তু তারা যেন খুব সীমান্তের খুব কাছাকাছি চলে আসছে, যাতে তাদেরকে তাদের প্রতিক্রিয়া দেখাতে, রিয়াকশন দেখাতে কম সময় লাগে, অল্প সময়ে যাতে তারা বাংলাদেশ বর্ডারে এনগেজ হয়ে যেতে পারে। এবং সেখানে আমার যে রংপুর ডিভিশনটা আছে, সেই রংপুর ডিভিশনটা চতুর্দিক দিয়ে, বলতে গেলে 3 দিক দিয়ে ভারত দ্বারা বেষ্টিত, অর্থাৎ 3টা ফ্রন্ট। আমার রংপুর ডিভিশনের সামনে 3টা ফ্রন্ট, একটা পূর্ব ফ্রন্ট আসামের দিকে, একটা উত্তর ফ্রন্ট কুচবিহার দিকে এবং শিলিগুড়ির দিকে, আর একটা দক্ষিণ ফ্রন্ট পশ্চিম দিনাজপুর মালদর দিকে। কাজে এখানে এই ত্রিমুখী লড়াই করার জন্য আমার রংপুর ডিভিশনকে আমরা করি না। আমার রংপুর ডিভিশনটা পূর্ণাঙ্গ ডিভিশনও না। সে রংপুর ডিভিশনে আমার আর্মির অনেক প্রতিষ্ঠান নাই, আমরা ফুল আর্মস না, তারা সেখানে ফুল প্লেজেড ডিভিশন না, পূর্ণাঙ্গ একটা ডিভিশনও না। তার পক্ষে ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়া আমার জন্য কঠিন হবে যদি জনগণের সমর্থন না থাকে। এখন জনগণের সমর্থন দিয়ে তো যুদ্ধ সবসময় এড়িয়ে যাওয়া যায় না। কাজে ভারতের এই সেনা তৎপরতা আমরাই উস্কাই দিচ্ছি, আমরাই ভারতকে এই ধরনের একটি কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য আমরাই একটা মানে ইরেসপন্সিবল, দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছি। আমরা কথায় কথায় একটা ভারত বিদ্বেষী, একটা ভারত ফোবিয়া আমরা তৈরি করছি। আমাদের বাংলাদেশে এটা খুব পপুলার শব্দ হয়ে গেছে এখন। আমরা অনেক নেতারা এখন গর্ববোধ করি যদি তারা নিজেকে ভারত বিরোধী প্রমাণ করতে পারে। এই যে ফোবিয়াটা তৈরি করেছেন, আপনাকে তো বুঝতে হবে রাজনৈতিক দলগুলো যদি প্রতিবেশীর প্রতি বিক্ষুব্ধ মনোভাব পোষণ করে, তাহলে এখানে অস্ত্রের বাজার তৈরি হয়। আজকে বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে একটি পরিষ্কার অবস্থান নেয়, তাহলে আমাকে শক্তি অর্জন করতে হবে, শক্তিশালী করতে হবে। এই শক্তিশালী শক্তি হতে হলে আমি একটি অস্ত্রের বাজারে পরিণত হব। আজকে বিশ্বের যারা বড় বড় অস্ত্র উৎপাদন করে, তাদের 3টা লাইন অফ সাপ্লাই আছে। তারা 3 ভাবে তাদের অস্ত্রগুলোকে সাপ্লাই দেয়। আপনি জানেন যে যত বড় বড় অস্ত্র
কারখানা আছে, তারা কিন্তু লেটেস্ট টেকনোলজির অস্ত্র তৈরি করে, সর্বোচ্চ মানের করে। সেই সর্বোচ্চ মানের সমরাস্ত্র অনেক দেশ কিনতে পারে না, কিনার মতো সামর্থ্য থাকে না। ফলে তারা কি করে, আমেরিকানরা বলে না, সুইডেনের অস্ত্র বলে না, জাপানি বা ফ্রান্স বলেন, তারা যে অস্ত্রগুলা তৈরি করে, বা রাশিয়া বলেন, চায়না বলেন, তাদের যে ফার্স্ট লাইন অফ অস্ত্র, মানে উচ্চ মানের প্রথম শ্রেণীর অস্ত্র, তারা যে রাষ্ট্রগুলোকে দেয়, যাদেরকে বিক্রি করে, তাদের তো নেওয়ার মতো জায়গা তৈরি করতে হবে, তাদের ওয়ার হাউস খালি করতে হবে। অর্থাৎ নতুন অস্ত্র সম্ভার তাদের গুদামজাত করতে হলে, তাদের ক্যান্টনমেন্টে রাখতে হলে, তাদের যে পুরনো অস্ত্রগুলো আছে সেগুলো সরাতে হবে। তারা তো আরেকটি নতুন সেনাবাহিনী তৈরি করতে পারবে না। যে সেনা সদস্যদের কাছে যে অস্ত্রটা আছে, সেই অস্ত্রটাকে সরায় তো নতুন একটা অস্ত্র আনবে। সো মার্কেটিং ওয়ান হইল, স্ট্র্যাটেজি হলো যে সমস্ত আধুনিক রাষ্ট্রগুলো আছে, যারা শক্তি রাষ্ট্র আছে, তাদের যে সমস্যাগুলো ব্যবহার করতেছে, সেই সমস্যাগুলোকে ডাউন টু আদার কান্ট্রি, অন্য দেশে স্থানান্তর করতে হবে, এবং তারা নতুন অস্ত্র তখন তারা নিয়ে নেবে। এই যে অস্ত্রটা স্থানান্তর করবে, তার জন্য মার্কেটকে, তার জন্য মার্কেট হলো দ্বিতীয় পর্যায়ে সমস্ত রাষ্ট্রগুলো সামরিক শক্তি অর্জন করতে চায়, যেমন পাকিস্তান, ইরান, মিডল ইস্টের বিভিন্ন দেশ, মেক্সিকো, বা আফ্রিকান বিভিন্ন দেশ, যারা একই সঙ্গে আর সন্নিঘাত করছে, তারা আধুনিকতম অস্ত্র কিনতে চায়। যেমন আরাকান আর্মি, মায়ানমার আর্মি, তারা কিনতে চায়। ভিয়েতনাম, তারপরে কম্বোডিয়া, তারা কিনতে চায়। তারা কোনটা কিনতে চায়? তাদেরকে কোনটা দেওয়া হয়? যে অস্ত্রগুলো আধুনিক শক্তিশালী বা বড় শক্তিশালী দেশগুলো নতুন টেকনোলজি অস্ত্র কেনার জন্য তাদের যে ওয়ার হাউস খালি করতে হবে, তাদের যে অস্ত্রাগার খালি করতে হবে, সেই অস্ত্রগুলা তারা ওই দ্বিতীয় লাইন অফ কান্ট্রির কাছে বিক্রি করার চেষ্টা করে, তুরস্কের কাছে বিক্রি করার চেষ্টা করে। এখন যখন দ্বিতীয় লাইন অফ কান্ট্রিগুলা, মিলিটারি কান্ট্রিগুলা নতুন অস্ত্র নিবে, ওরাও নিবে রিকন্ডিশন বা অন্য অস্ত্র, তো তাদের অস্ত্রগুলা কি করবে? তাদেরও যে পুরনো মাদান দামের অস্ত্র আছে, সেইগুলো তারা কি করবে? তখন সেইগুলোর জন্য তারা মার্কেট তৈরি করে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওই ছোটখাটো দেশ, ঘানা, তারপরে ইয়েমেন, যাদের বেশি অর্থ নাই, আফগানিস্তান, যাদের অস্ত্র কেনা নাই, অস্ত্র কেনার মতো বড় অস্ত্র কেনার মতো টাকা নাই, তখন তাদেরকে বিভিন্ন সাহায্যের নামে, সহযোগিতার নামে তাদেরকে এই তৃতীয় লাইনে অস্ত্রগুলো বিক্রয় করা হয়। আজকে পাকিস্তান, তুরস্ক যখন আমেরিকান অস্ত্র কেনার চেষ্টা করতেছে, এবং সেটা দ্বিতীয় লাইনের, ফার্স্ট লাইনের না, পাকিস্তানের কাছে আমেরিকানরা ফার্স্ট লাইনে অস্ত্র বিক্রি করবে না, সেকেন্ড লাইনে অস্ত্র বিক্রি করবে। সেই সেকেন্ড লাইনে অস্ত্রগুলো পাওয়ার পরে তাদের যে অস্ত্রগুলো আছে সেগুলো কোথায় নিয়ে যাবে? তারা এখন বাংলাদেশকে একটা মার্কেট তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশে এই তৃতীয় লাইন এর অস্ত্রগুলো কেনার জন্য একটা মার্কেট তৈরি করা হচ্ছে। এই জন্য আমাদের মতো কিছু ব্রোকার আছে, যারা আমরা এটা ক্যানভাস করব যে বাংলাদেশের প্রতিরক্ষা বিপদে আছে, জনগণের স্বাধীনতা বিপর্যয়ের মুখে পড়ছে, আমাদের মতো রাজনৈতিক দলগুলোকে তারা ফাইন্যান্স করবে তাদের পক্ষে ব্রোকারি করার জন্য। আমাদের মিডিয়াকে তারা ফাইন্যান্স করবে বাংলাদেশের সমস্যাগুলোকে তুলে ধরার জন্য, যে বাংলাদেশের প্রতিরক্ষা নিরাপদ নয়, এখানে যে কোনো সময় ভারতের আগ্রাসন আসতে পারে, যে কোনো সময় মিয়ানমারের আগ্রাসন আসতে পারে, আরাকান আর্মি আক্রমণ করতে পারে। এই ধরনের বয়ান তৈরি করে মানুষকে এক ধরনের উত্তেজনা তৈরি করবে মানুষের মধ্যে, যাতে মানুষ একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য, বাংলাদেশের সেনা বাহিনীকে আরো অস্ত্র কিনে দেওয়ার জন্য, বা বাংলাদেশের সশস্ত্র ক্ষমতা আরো বৃদ্ধি করার জন্য একটা চাপ সৃষ্টি হয়। এই দায়িত্বটা রাজনীতিবিদদের মাধ্যমে করা হয়, মিডিয়ার মাধ্যমে করা হয়, এবং তারা প্রচুর ফাইন্যান্স করে। আমরা অস্ত্রের তো কোনো অ্যাডভার্টাইজ টিভিতে হয় না, তাহলে অস্ত্রগুলো বিক্রি হয় কি করে? এই অস্ত্রগুলো বিক্রি করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন দেশের প্রতি এন্ট্রি করে দেওয়া হয়, বিভিন্ন আদর্শ প্রচার করার জন্য তাদেরকে তৈরি করা হয়। সে আদর্শ প্রচার করার জন্য তখন তাদের যে অস্ত্রের প্রয়োজন পড়বে, সে অস্ত্রগুলা, এই তৃতীয় লাইন অফ অস্ত্রগুলো আমাদের দেশে আসার রাস্তা করে দেওয়া হয়। আপনি শুনে আশ্চর্য হবেন যদি এটা আপনি
এবং আমাদের যদি পার্টেসকে জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে, পার্টেস গ্রুপকে জিজ্ঞাসা করতে পারবেন যে বিডিআর বিদ্রোহের 3 মাস আগে কত হাজার গ্রেনেড তারা সাপ্লাই করেছিল বিডিআরকে। বিডিআর এর গ্রেনেড কেনার কি প্রয়োজন ছিল সেদিন? 2009 সনে 8 সনে বিডিআর এর এরকম হাজার হাজার গ্রেনেড করার কিনা, যে গ্রেনেড গুলো এই পার্টেস গ্রুপ সাপ্লাই দিয়েছিল। এটা খোঁজ নেন, তদন্ত করেন, তাহলে তো বেরিয়ে আসবে যে বিডিআর এর যে মারামারিটা হলো তার 6 মাস 7 মাস আগে বিডিআর এর গ্রেনেড কেনা কি দরকার ছিল? আমাকে বলেন, কেন বিডিআর কে এতগুলো গ্রেনেড কিনতে হলো? কেন কিনতে দেওয়া হলো? উদ্দেশ্যটা কি ছিল? তার মানে এমন একটা পরিবেশ সৃষ্টি করা যে পরিবেশের মাধ্যমে একটা ত্রাস সৃষ্টি করা যায়, একটা নতুন চাহিদা তৈরি করা যায়, যেই চাহিদার মাধ্যমে অস্ত্র বিক্রি করা সহজ হয়। আপনি একটা জিনিস মনে রাখবেন, যদি আমার পার্শ্ববর্তী দেশ ভারতের তাদের যদি ভালো উৎপাদন হয়, বেশি পেঁয়াজ তৈরি হয়, বেশি রসুন তৈরি হয়, বেশি শস্য উৎপাদন হয়, ধান উৎপাদন হয়, তাহলে আমার দেশের ধান চালের অভাব দেখা দেবে। আমার দেশে ব্যাপকভাবে প্রচার করা হবে আমার দেশে পেঁয়াজের দাম বেড়ে গেছে, আমার দেশে গমের দাম বেড়ে যাচ্ছে, চালের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে। আর আমাদের 20 কোটি মানুষের অভাবটা যদি আপনি মিডিয়াতে বড় করে তুলে ধরতে চান, স্বাভাবিকভাবে তুলে ধরতে পারবেন, খুবই সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। এবং সেই প্রচারের মাধ্যমে তখন কি হবে? ভারতের পেঁয়াজের বন্যা বাংলাদেশে আসবে, ভারতের ধান চাল আমাদের দেশে আসবে, আমরা সেগুলা ক্রয় করব, তাতে ভারতের উৎপাদিত যে উদ্বৃত্ত শস্য আছে সেটা বাংলাদেশে সহজ বাজার করতে পারবে। সম্প্রতি আপনি দেখবেন যে একটা নতুন একটা প্রপাগান্ডা করা হচ্ছে যে বাংলাদেশে জাল নোটে পড়ে গেছে। কোন একটি মিডিয়া, টিভি মিডিয়া রিপোর্ট করেছে প্রায় 2 লক্ষ কোটি টাকার বেশি জাল নোট বাংলাদেশে আছে। এবং সেখানে বাংলাদেশ ব্যাংক বলছে কি, তার সমাধান কি দিয়েছে বাংলাদেশ ব্যাংক? 1000 টাকার নোটের ট্রানজাকশন কম করবেন। তার মানে কি? অর্থাৎ প্রিন্টেড টাকার চেয়ে প্লাস্টিক মানি ব্যবহার করবেন, অর্থাৎ ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। আপনি জানেন আজকে সারা চায়নাতে, আমি ঘুরে আসলাম, কোনো ক্যাশ ট্রানজাকশন নাই। ট্যাক্সি ভাড়াটা পর্যন্ত আপনি ট্যাক্স দিতে পারেন না। একটা কফি শপে কফি খাবেন, সেটা টাকা দিয়ে দিতে পারেন না, সব কার্ড। ওরে ক্রেডিট কার্ড নাই, সবই কার্ড। অর্থাৎ কার্ডের মাধ্যমে সকল কিছু ট্রানজাকশন করতে হবে। আপনি হোটেল বুকিং দিবেন, আপনি ট্যাক্সি ডাকবেন, আপনাকে সিনেমা দেখবেন, আপনাকে কার্ডে ব্যবহার করতে হবে, কার্ড পাস করতে হবে। কার্ড পাস করলে আপনার টাকা পেমেন্ট হয়ে যাবে। আমরাও বাংলাদেশে চাচ্ছি এই কার্ডগুলো হোক। তাহলে কার্ডগুলো হইতে হলে আমাদের নোটগুলোকে সরাই ফেলতে হবে। এই নোটগুলো সরাই ফেলতে হলে আমাদেরকে রিমার্ক ছড়াইতে হবে, গজব ছড়াইতে হবে যে এখানে জাল নোট রয়ে গেছে, সবগুলো জাল নোট, সাবধান, এই নোট আপনি নেবেন না। তার মানে মানুষের মধ্যে একটা ভয় ভীতির সৃষ্টি হবে, জাল নোট। এখন মার্কেটটা কি? মার্কেট হলো প্লাস্টিক মানি আমরা দিব, অর্থাৎ ক্রেডিট কার্ড, অর্থাৎ কার্ডের মাধ্যমে ট্রানজিশন হবে। এই কার্ডের ট্রানজিশন করার জন্য আমাদের টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হচ্ছে বাংলাদেশের জাল নোটের ব্যাপক বিস্তার হয়েছে। সম্ভব? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জাল নোট তৈরি হয়ে যাবে, ডলার তৈরি হয়ে যাবে। সারা পৃথিবী কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? নাকি সম্ভব? কোন দেশে কি জাল নোট প্রিন্ট করার জন্য অ্যালাউ করবে? কিন্তু এই প্রশ্ন তো আমরা করি না, আমাদেরকে বোঝানো হয়। কাজেই আজকে ভারতে যে সেনাবাহিনীর সমাবেশগুলো হচ্ছে, এই সমাবেশগুলো হচ্ছে বাংলাদেশকে একটি সামরিক ঘাঁটি, বাংলাদেশের সামরিক শক্তি তৈরি করার জন্য, এখানে অস্ত্রের বাজার তৈরি করার জন্য যে পায়তারাগুলা করা হচ্ছে, যে দালালিগুলা করা হচ্ছে, যে রাজনৈতিক শক্তিগুলোকে বিভিন্ন অস্ত্র সরবরাহকারীদের দালাল হিসেবে তৈরি করা হচ্ছে, যাতে বাংলাদেশে একটা অস্ত্রের মার্কেট তৈরি করা হয়। প্রচারণের মাধ্যমে আমাদের আরো বেশি অস্ত্র কেনার দরকার আছে, আমাদের ট্যাঙ্ক কেনার দরকার আছে, আমাদের আর্টিলারি গান কেনার দরকার আছে, আমাদের ড্রোন কেনার দরকার আছে। এরকম একটা চাহিদা তৈরি করতে পারলে আমরা ইমার্জেন্সি ফান্ড আমরা পেয়ে যাব, সেই ফান্ড দিয়ে আমরা এগুলো কিনে ফেলবো। কারণ তখন জাতীয় স্বার্থে নেসেসিটি অফ ডক্ট্রিন, তখন হাইকোর্ট থেকেও আমরা পাবো যে আর্টিকেল 106 এক্সারসাইজ করা যায়, নেসেসিটি অফ ডক্ট্রিন। সময়ের প্রয়োজনে আপনি নিয়ম কানুন ভঙ্গ করেও কাজ করতে পারেন।
এই ধরনের একটা ডিফেন্স প্রতিরক্ষা বা একটা ভয় ভীতি সৃষ্টি করে বাংলাদেশটাকে একটা অস্ত্রের বাজারে পরিণত করার চেষ্টা করছে, যাতে আমরা অস্ত্র কিনি এবং অস্ত্র কিনলে ওই যারা অস্ত্র সরবরাহ করছে তাদের চেইনটা ওইভাবে ডাউন টু হবে। পাকিস্তান সেকেন্ড গ্রেডে অস্ত্র কিনবে, তুরস্ক ফার্স্ট গ্রেডে অস্ত্র কিনবে, চীন ফার্স্ট গ্রেডের অস্ত্র কিনবে, সেকেন্ড গ্রেড অস্ত্র পাকিস্তানের কাছে বিক্রি করবে, তুরস্কের কাছে বিক্রি করবে, পাকিস্তান তার থার্ড গ্রেডের অস্ত্র বাংলাদেশের কাছে বিক্রি করবে, আলজেরিয়া মিশর তাদের থার্ড গ্রেড অস্ত্র আমার কাছে বিক্রি করবে। অতীতে আমরা তাই দেখেছি। আমরা দেখেছি মিশরের ট্যাঙ্ক এনে আমাদের সরকারকে পতন করানো হয়েছে, যে এই ট্যাঙ্কে গোলা ছিল না, 32 নম্বর দিয়ে গোলা ছাড়া ট্যাঙ্ক দিয়ে আপনি সরকার পতন করে দিয়েছে। সেটা কে দিয়েছিল? ট্যাঙ্কগুলা দিয়েছিল ইজিপ্ট। সেই ট্যাঙ্ক কাজ করে না। আমরা মিগ কিনেছি কয়েক বিলিয়ন ডলার দিয়ে, সেই মিগ এখন আকাশে উঠতে পারে না, কিন্তু আমার ক্যান্টনমেন্টে মিগ ভর্তি। আমরা ফ্রিগেট কিনেছি কোরিয়ার থেকে, সেই ফ্রিগেট এখন চলতে পারে না, সেই ফ্রিগেট চালানোর মতো তেল আমাদের নাই, কিন্তু আমরা তো কিনেছি, অস্ত্র তো ব্যয় করেছি। অথচ ওই অস্ত্র দিয়ে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় বানাতে পারতাম, ওই অস্ত্র দিয়ে কিন্তু আমাদের এডুকেশন তৈরি করতে পারতাম, আমরা শিক্ষিত সমাজ তৈরি করতে পারতাম, আমরা কম্পিউটার বেসড এআই বেসড একটা জনসংখ্যা তৈরি করতে পারতাম ওই অস্ত্রটা দিয়ে, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা ভুল পথে সবসময় আগাই, আমরা ভুল দিকে যাই, কারণ আমাদের জাতীয় নেতারা তারা চিন্তা করতে জানে না, তারা বিদেশিদের দ্বারা চিন্তিত হয়, বিদেশি তারা তাদেরকে বলে দেয় কি করতে হবে কি করতে হবে, তারা বুঝায় দেয়। ফলে আমরা বিশ্বের একটা খোরাক হয়ে যায়, আমাদের গরিব মানুষের রক্ত শোষণ করে নেওয়ার মতো পথ তৈরি করে দেয় আমাদের রাজনীতিবিদরা। এবং আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে কাজটা হচ্ছে, ভারত যে কাজটা করতেছে, সেটা আমরাই উস্কায় দিচ্ছি এবং আমরা অনেক বড় বড় কথা বলি। আজকে যদি দেখেন যে ফেসবুকে দেখবেন 10 জন যদি মন্তব্য করে থাকে, তা 7 জনই মন্তব্য করছে আমাদের সশস্ত্র বাহিনীকে আরো আধুনিকরণ করতে হবে। আর এই বাচ্চা বুঝো না, সশস্ত্র বাহিনীকে গুলি কিনে দিতে হলে তোর তো ভাত কেনার টাকা পাবো কোথায়? আমি সশস্ত্র বাহিনীর জন্য একটা বুলেট কিনে দিব, কিন্তু আমার চাল কেনার টাকা কই? আমার ভাতের টাকা কোথায়? আমার গৃহ সংস্থানের টাকা কোথায়? তাহলে ওখানে তো আমার টান পড়বে। আমি ওই গুলি দিয়া কয়জন ভারতীয়কে মারতে পারবো? আমি কয় ইঞ্চি ভারতীয় জমি দখল করতে পারবো? আমি তো স্পষ্ট কথা বলতে চাই, বাংলাদেশের 20 কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকবে, ভারতের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের 1 ইঞ্চি জমি দখল করার। বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করা দূরের কথা, বাংলাদেশের 20 কোটি মানুষ যথেষ্ট। আমাদের এত বড় সেনাবাহিনী দরকার নাই, আমাদের বিমান বাহিনী দরকার নাই, আমাদের অস্ত্র কেনার দরকার নাই, তুরস্ক থেকে অস্ত্র কারখানা করার দরকার নাই। আমার ট্রাক্টর কোম্পানি বানায় দাও, পাওয়ার টিলার বানানোর ফ্যাক্টরি করে দাও, হারভেস্টার বানানোর, ধান কাটার মেশিন ফ্যাক্টরি বাংলাদেশে হবে, ওইটা বানিয়ে দাও। আমার টেক্সটাইল মেশিনারিজ বাংলাদেশে তৈরি হবে, ওই ফ্যাক্টরি বানাও। আমি ট্রাক্টর, ইঞ্জিন, মোটর, মেশিন বানাতে পারবো, ওই ফ্যাক্টরি তার্কিকে বলেন দিতে, ওই ফ্যাক্টরিকে বলেন বিশ্বকে দিতে, আমরা বানাবো। আমার কৃষককে আধুনিকরণ করবো, আমি ট্রাক্টর দিব, সেই ট্রাক্টর বাংলাদেশে উৎপাদন হবে, A to Z পার্টস, সব পার্টস, আমরা কোনো পার্টস বিদেশ থেকে আমদানি করব না। আমরা পাওয়ার টিলার বানাবো বাংলাদেশে, আমরা ধান শুকানোর মেশিন বানাবো বাংলাদেশে, আমরা সেচ মেশিন বানাবো বাংলাদেশে। আমরা যে আজকে অটো গাড়িগুলো চালাচ্ছি, এই অটো গাড়িগুলো আমরা বাংলাদেশে উৎপাদন করব, আমরা চীন থেকে আমদানি করব না। আমাদের সেই টেকনোলজি দাও, সেটার টাকা ব্যয় করেন। $1 বিলিয়ন দিয়ে সয়াবিন তেল না কিনে, সয়াবিন বীজ না কিনে, আপনি $100 মিলিয়ন দিয়ে বাংলাদেশের কৃষককে আমাদের প্রয়োজনীয় ভোজ্য তেলের বীজ উৎপাদন করার সক্ষমতা অর্জন করতে দেন, তাহলে সেই রাষ্ট্র সাস্টেনেবল হবে, সেই রাষ্ট্র টিকে থাকবে, সেই রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি হবে, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী সম্পদে রূপান্তরিত হবে। আজকে $100 মিলিয়ন খরচ করে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিককে দক্ষ করার চেষ্টা করেন, তাদেরকে কারিগরি বিশেষজ্ঞ তৈরি করেন,
পাকিস্তান থেকে তুরস্ক থেকে অস্ত্র না কিনে আমার এই লক্ষ লক্ষ ছেলেদেরকে অ্যাকাউন্টিং শিখান, ইঞ্জিনিয়ারিং শিখান, টেকনোলজি শিখান, তাদেরকে উচ্চ মান সম্পন্ন দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করেন। তারা বিলিয়ন ডলার আর্ন করে নিয়ে আসতে পারবে। 100 মিলিয়নের জায়গায় তারা পরবর্তী 5 বছরে 100 বিলিয়ন ডলার তারা আয় করে নিয়ে আসতে পারবে। কিন্তু আপনি তো সেটা করবেন না। আপনি ম্যান পাওয়ারে ব্যবসা করাবেন, দালালির ব্যবসা করবেন, আপনার ম্যান পাওয়ার লাইসেন্স দিবেন, আপনি প্রশিক্ষণের ইউনিভার্সিটি করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শিখাবেন। আপনি রাজনীতি আমরা কি করবো? বিশ্ববিদ্যালয়ে পাশ করা লোক বাংলাদেশ রাজনীতি আসে না, এরা লন্ডনে চলে যায়, ওরা বিদেশে মাস্টারি করে, গোলামি করে, ট্যাক্সি চালায়, প্লেট মুছে। রাজনীতি করে আমাদের গ্রামের ছেলেরা, সাধারণ। এখানে বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেন, তাদেরকে দক্ষ মানব শক্তি রূপান্তরিত করেন। সেটা করবেন না। কারণ ভারত কেন সেনাবাহিনী করছে? আপনি সারাদিন ভারতকে গালাগালি করবেন, আপনাকে তারা চুমা দিবে? হ্যাঁ, তারা চুমা দিবে আপনাকে? আপনি বড় বড় কথা বলেন, আপনি কোত্থেকে গুলি কিনবেন? আপনি একটা গুলি বানানোর কোনো ফ্যাক্টরি নাই, আপনি একটা রাইফেল বানানোর ফ্যাক্টরি আছে, তার মেটাল তৈরি করার ফ্যাক্টরি নাই। মেটাল কিনে এনে একটা টুইস্টার দিয়া, একটা ওয়েল্ডিং দিয়া আপনি বাঁকা চোরা করে অস্ত্র বানান। কিন্তু সেই স্টিল পাতটা করতে আসবে, সেটা তো আপনার একটা বিলেট তৈরি করার ফ্যাক্টরি নাই। আপনি বিদেশ থেকে বিলেট কিনে নিয়ে এসে আপনি রড বানান, মূল টাকা তো ওরাই নিয়ে চলে যায়। সেই চিন্তা তো আপনি করেন না। আপনি রাস্তা বানানোর কনসালটেন্সি দিয়ে দেন বিদেশি ওয়ার্ল্ড ব্যাংকে, যেটা 40% তারা টাকা নিয়ে চলে যায়। তারা কনসালটেন্সি করে। কি কনসালটেন্সি করে বলেন? প্রতিটা প্রজেক্ট বিদেশি কনসালটেন্সি লাগবে। বিদেশি কনসালটেন্সি দিয়ে আসা আপনি বলেন, এই যে আমরা একটা টেন্ডার দেখি, রিনিউয়েবল এনার্জি টেন্ডার দেখি, একটা টেন্ডার সাবমিট করতে 1200 পৃষ্ঠা সাবমিশন করতে হয়। 500 প্রশ্ন করে রাখা দেন। কার জন্য? কি স্বার্থে? টেন্ডার পেপার তৈরি করে বিশ্বব্যাংক তৈরি করে দিয়েছে টেন্ডার পেপার। সেই টেন্ডার পেপারের মধ্যে সারা দুনিয়ার যা বাংলাদেশে কিছুই নাই, কেউ জানে না, সেগুলো তৈরি করে দেন। আর সব ভুয়া কাগজপত্র তৈরি করে আন না, সে টেন্ডার দিয়ে মানুষ কাজ করতেছে বিদেশিরা, আর বাংলাদেশ লেবারি করতেছে, শ্রমিক কাজ করতেছে। সেই কথা বলা কেউ নাই, সেইগুলা বলবেন না। ভারত প্রস্তুতি নিয়ে নিয়েছে, তারা বাংলাদেশকে দরকার বলে 3 টুকরা করে ফেলবে। আমি আজ থেকে 1 বছর আগে থেকে বলে আসতেছি আপনাদেরকে, আপনার আল্লাহর হস্তে ভারত বিদ্বেষী বক্তব্য বন্ধ করেন। যারা ভারতের বিরুদ্ধে বিদ্বেষী ছড়াচ্ছে তারা বাংলাদেশের গণশত্রু, জনগণের শত্রু। বাংলাদেশের মানুষকে, স্বাধীনতাকে ধ্বংস করার জন্য তারা অত্যন্ত পরিকল্পিতভাবে কাজগুলো করতেছে। বাংলাদেশের ধর্মভিত্তিক রাষ্ট্র, আমরা মুসলমান, আমাদের রাজনীতি মুসলমান ভিত্তিক হবে, ইসলাম ভিত্তিক হবে, কিন্তু মৌলবাদী হবে না, কোন জঙ্গিবাদী হবে না। ইসলাম মানে জঙ্গিবাদে বিশ্বাস করে না, কিন্তু আমাদেরকে জঙ্গিবাদ বানানো হচ্ছে। কারণ আমরা বক্তব্য কি, রাজনেতারা বক্তব্য দেয়, একজন আরেকজনের সারাদিন গালাগালি করে। কারো আজ পর্যন্ত কনস্ট্রাকটিভ প্ল্যান দেখেছে যে আমরা বাংলাদেশে এই করতে চাই? একটি রাজনৈতিক দল বলেছে যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের এই কাজগুলো করব? একজন বলছে আমি 1 কোটি লোককে নিয়োগ দিব। 1 কোটি লোককে নিয়োগ দেওয়ার জন্য তোমার কি কর্মসূচি আছে? তুমি 1 লক্ষ লোককে, 1 কোটি লোক বেকার দূর করার জন্য কোথায় করবে? তারা কি তোমার বাড়িতে গিয়ে 1 কোটি বেকার দূর হবে? 1 কোটি বেকারত্ব দূর করার জন্য তোমার কি পরিকল্পনা আছে? তুমি কি সেটা বলেছো? সেই প্রশ্ন কি আমরা কেউ করতে পারছি? আপনার আরেক রাজনৈতিক দল বলছেন যে আমরা যদি যাই মেয়েদেরকে আমরা 6 ঘন্টা চাকরি করাবো। আবার বলছেন মেয়েদেরকে হিজাব পড়তে, মুখে করতে হবে। কেন? মেয়েদেরকে চাকরি করার দরকারটা কি? মেয়েদের শিক্ষিত করেন, তাদেরকে গুড মাদার বানান, আদর্শ মা বানান, সংসারে হাল ধরতে বলেন, ছেলে মেয়েকে মানুষ করতে বলেন, সেই দায়িত্ব দেন। চাকরি করার দরকারটা কি? আপনি যারা চাকরি করে তাদের বেতন বাড়ান, তাদের সুযোগ সুবিধা বাড়ান, দুর্নীতি করলে পানিশমেন্ট দেন, ভালো কাজ করলে তাকে আপনি পুরস্কৃত করেন, দেখেন দুর্নীতি দূর হবে।
এখন একজন মাতৃকালীন 6 মাস ছুটি দিবেন, মহিলার তো দরকার কি, প্রতি বছর একটা করে বাচ্চা হইব, আরো 6 মাস চাকরি করবো, আর 1 বছরের বেতন পাইবো। আপনি কি সুন্দর রাস্তা খুলে দিয়েছেন, মাতৃকালীন ছুটি 6 মাস দিবেন, তো মহিলা 6 মাস পর পর একটা করে বাচ্চা নিবে। 10 বছর চাকরি করলে সে আল্লাহর রহমতে 10টা বাচ্চা পয়দা করবে। এতে খাওয়াবেন কোত্থেকে, শিক্ষা দিবেন কোত্থেকে, তাদের বাসস্থান কোত্থেকে দিবেন? একবার চিন্তা করেছেন? বলে ফেলছে তো রাজনৈতিক দল, আমি তাদের 6 মাস দেব। সস্তা কথা, সস্তা বক্তব্য। কাজের ভারত, তুমি যেটা বলছো সীমান্তে কোনো কিছু উত্তেজনা চলছে কেন, বিশেষ না, উত্তেজনা চলছে, আমি উত্তেজনা সৃষ্টি করেছি, এবং উত্তেজনার ফলাফল আমরা বুঝতে পারছি। আজকে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সীমান্তে টহল দেওয়ার ব্যবস্থা করে ফেলছে। আজকে বাংলাদেশ ফ্রন্ট লাইনে চলে আসছে। ভারতীয় মিলিটারি স্ট্র্যাটেজিতে, মিলিটারি প্ল্যানিং এ বাংলাদেশকে তাদের প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছে, এনিমি স্টেট ডিক্লেয়ার করেছে। এখন বাংলাদেশকে তারা মনে করে একটা এনিমি স্টেট। আজ আমাকেও মনে করতে হবে ভারত এনিমি স্টেট। যদি আমরা এনিমি স্টেট হয়ে যাই, তাহলে অস্ত্র সম্ভার এখানে হবে, অস্ত্র কিনতে হবে, মিলিটারি পারচেজ বাড়বে। মিলিটারি পারচেজ ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। তা আমরা পেঁয়াজ কিনবো না বুলেট কিনবো? আমরা কোনটা কিনবো? আমরা চাল কিনবো না গম কিনবো, চিনি কিনবো, না আমরা বুলেট কিনবো? আজকে আমরা চিনিতে আমরা আমাদের কি বলে ওই সেলফ সাফিসিয়েন্সি নাই, আমাদের গমে নাই, আমাদের খাদ্যে নাই, আমাদের তেলে নাই। আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়, রসুন আমদানি করতে হয়, আদা আমদানি করতে হয়। বাংলাদেশের মানুষ আগে বলতো যে আদার ব্যাপারে জাহাজের খবর নিও না, আর এখন কারণ বাজারে যান, সব আমদানিকৃত আদা, মরিচ, কাঁচা মরিচ আজকে আমদানি করতে হচ্ছে বাংলাদেশে। এই টাকাটা করতে আসবে, এই টাকাটা কে দিবে? তার উপরে যদি আপনি আবার বুলেট কিনেন, ট্যাঙ্ক কিনেন, অস্ত্র কিনেন, আর্টিলারি গান কিনেন, রাইফেল কিনেন, ড্রোন কিনেন, সাবমেরিন কিনেন, বোমারু বিমান কিনেন, টাকাটা করতে আসবে? আপনার বাবার কয় টাকা আছে বাংলাদেশে, কয় টাকা আপনি আয় করেন? এসব উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশটাকে সর্বনাশে দিয়ে নিয়ে যাচ্ছেন। এর জন্য দায়ী এই অপরিণামদর্শী এই রাজনৈতিক নেতারা। আজকে বাংলাদেশ সবচেয়ে বড় ক্রাইসিস লিডারশিপ। The biggest crisis of Bangladesh is leadership. নেতৃত্বের সবচেয়ে বড় আজকে সমস্যা। সঠিক এবং যোগ্য নেতা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নাই, যার ফলে আজকে আমরা এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। এই জন্য আজকে ছাত্ররা কাউকে মানে না, তারা নেতাদেরকে হিসাব আনে না, নতুন নেতৃত্ব সৃষ্টি করা হচ্ছে। আজকে এনসিবির ছেলেরা যদি 2, 3, 5টা বছর যদি তার পরিনিষ্ঠ থাকে, সৎ পথে থাকে, ভালো কাজ করতে পারে, তাহলে নেতৃত্ব তৈরি হবে। নেতৃত্বে যে শূন্যতা তৈরি হচ্ছে, সেই শূন্যতা তৈরি করতে হবে আজকে আমাদের জেনজি থেকে, নতুন প্রজন্ম থেকে, কম্পিউটার বেস প্রজন্ম থেকে, এআই বেস প্রজন্ম থেকে। এই পুরনো দেওয়া হবে না, আমাদের মতো এই বুড়া ধুরা দাড়ি পাকা লুক দিয়ে দেওয়ার হবে না। এদের দ্বারা আমাদের কোনো কিছু আশা করার নাই। জন্মকে পুনিয়া, জন্মকে জেনজিকে বাংলাদেশের নেতৃত্বে আসতে হবে। 26 থেকে 30 বছর, 30 থেকে 35 বছর, 40 বছর নেতৃত্ব শুরু করার মোক্ষম সময়। এখন যার বয়স 25, আমরা যখন সেনাবাহিনীতে গিয়েছিলাম তখন আমাদের বয়স ছিল মাত্র 21। আমরা লিডার হয়েছি, সেকেন্ড লেফটেন্যান্ট মানে লিডার। আমরা 21 বছর বয়সে দেশের নির্দিষ্ট সেনাপতি হয়েছি। 21 বছরের সেনাপতি হওয়ার মতো সেনাপতি বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আছে। আজকে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সবাই সেনাপতি হওয়ার যোগ্যতা রাখে। সেনাপতি মানে লিডার। সেনাপতি সৈনিকদেরকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যায়। কাজে আমরা যদি সেনাপতি হয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে পারছি, 19 থেকে 21 বছরের সেনাপতিরা আমরা, আমাদের কোর্সমেটরা যারা সবার বয়স ছিল 19 থেকে 21, আমরা সবাই ছিলাম তৎকালীন সময় দক্ষ সেনাপতি। আমরা ফ্রন্টে পাকিস্তানের বিরুদ্ধে, ট্রেন্ড আর্মির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, এবং আল্লাহর রহমতে আমরা বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে আমরা জয়ী হয়েছি। আজকে যারা জেনজি আছে, যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে আছে, আমরা মনে করি
তারা যদি দক্ষতার সঙ্গে দায়িত্ব গ্রহণ করে, তারাই হবে আজকের দিনের সবচেয়ে সঠিক সেনাপতি, সঠিক নেতা। ভুল তাদের হবে না, কারণ আজকে পৃথিবী ভুল যাচাই করার জন্য এআই যথেষ্ট। আমি তোমার সাথে কথা বলার 10 মিনিট আগে আমি চ্যাট জিপিটির কাছ থেকে 10টা প্রশ্ন করে আমি সারা ইন্ডিয়ার আর্মি কোথায়, কে কমান্ডার, কে ব্রিগেড কমান্ডার, কে কোন জিওসি, কে কতগুলো অস্ত্র আছে, সব তথ্য আমি নিয়ে নিয়েছি। আমার লাগছে মাত্র 40 মিনিট তথ্যগুলো নিতে। বাংলাদেশের বর্ডারে, সীমান্ত রেখায় কে কমান্ডার, কারা কত আর্মি হয়েছে, কোন দিন মিটিং করেছে, কতগুলা মিটিং করেছে, তাদের স্ট্র্যাটেজি কি কারণে মিলিটারি আগাচ্ছে, সেই তথ্য আমি নিয়ে নিয়েছি এই গত আধা ঘন্টা। আমার এই ল্যাপটপের মধ্যে সকল তথ্যগুলো আছে। কাজে এগুলো সম্ভব। আজকে জেনজির ছেলেরা যদি এই রাস্তাঘাটে না নেমে যদি খালি তারা নিজেদেরকে তৈরি করে যদি সিদ্ধান্ত নেয় তাদের কি করতে হবে, কি করা উচিত, এইটাও যদি তারা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে, চ্যাট জিপিটি বলে দেবে এই ইস্যুতে তোমার এই পদক্ষেপ নেওয়া দরকার, বলে দিবে। এই বুড়া দোয়া দেখে যাওয়ার দরকার নাই। যারা মনে করে পল্টনে বক্তৃতা দিতে পারলেই বিশাল নেতা, যে নেতার পিছনে চামচা দাঁড়ায় থাকে, একজন নেতাকে তুমি সিঙ্গেল ফ্রেমে আজকে আনতে পারতেছো না। তার নেতৃত্বে কারা আছে তাদের? তুমি আজকে টেলিভিশনে দেখো, একটা সিঙ্গেল ফ্রেমে কোনো একটা নেতা নাই। চামচা সব তার পাশ দিয়ে খেলাও করতে যাচ্ছে, ধাক্কাধাই করতেছে। তার মানে তার পাশে তার চামচারা তাকে নেতা মানে না, তার মাথার উপর দিকে ছবিটা উঠায়। এটা হতে পারে বলেন? আজকে জাতীয় টেলিভিশনে তোমরা প্রচার করতেছো, টেলিভিশনে দেখাচ্ছ মেজর হাফিজের বক্তব্য, সাথে বিপ্লবে মেজর হাফিজের বক্তব্য দিচ্ছে, যে মেজর হাফিজ 7 নভেম্বরের প্রধানতম অন্যতম ভিলেন। 3 মার্চ 1975 সনে খালেদ মোশাররফের নেতৃত্বে যে কু হয়েছিল, সেই কুতে তৎকালীন 46 ব্রিগেড কমান্ডার শাফাত জামালের নেতৃত্বে জেনারেল জিয়াকে গ্রেফতার করেছিল। সেই গ্রেফতার করার অফিসার হল মেজর হাফিজ, যে পিএস ছিল এক সময়। তাকে গ্রেফতার করতে তার বাসায় গিয়েছিল ক্যাপ্টেন তাজ, যে মন্ত্রী ছিল, আমার বন্ধু, আমার কোর্সমেট, যে আজকে জেলখানায় পৌঁছতেছে। তাকে গ্রেফতার করতে গিয়েছিল ব্রিগেডিয়ার জিল্লুর, তৎকালীন ক্যাপ্টেন জিল্লুর, যে ছিল জেনারেল জিয়ার এডিসি। সে জেনারেল জিয়াকে অ্যারেস্ট করতে গিয়েছিল। আজকে স্টোরি বলেন, হিস্ট্রি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি। 2011 সরকারের সময় বিএনপি কে কাউন্টার দিয়ে, চ্যালেঞ্জ দিয়া সাইফুর রহমানের নেতৃত্বে নতুন বিএনপি গঠন করেছিল, যে বিএনপির সেক্রেটারি জেনারেল হয়েছিলেন মেজর হাফিজ। ইনি আজকে আমাদের 7 নভেম্বরে বয়ান দেন, ন্যারেশন দেন, আর তোমাদের 71 টেলিভিশনে বসে আমাদের শুনতে হয়। 2 দিন আগে যেগুলো ছিল আওয়ামী লীগের টেলিভিশন, আজকে তোমরা বিএনপির টেলিভিশন না, জামাতের টেলিভিশন না হইয়া আজকে তুমি কি দাবি করতে চাচ্ছ? আজকে মেজর হাফিজের স্টেটমেন্ট তোমরা দাও 7 নভেম্বরে, যে ছিল অন্যতম ভিলেন, অন্যতম প্রতিপক্ষ। এটা জেনারেল জিয়ার বটান্নতা, উনি তাদেরকে সেদিন গ্রেফতার করেন, অ্যারেস্ট করে নাই। এই ইতিহাস আমরা আজকে পড়ি, এই ইতিহাস আমাদের আজকে দেখাই। এই হলো টেলিভিশনের তোমাদের স্ট্যান্ডার্ড, এই হলো টেলিভিশনের মান। এখন ভারত জানে বাংলাদেশ ব্যাঙের দেশ। পৃথিবীর কোন দেশে এত ব্যাঙ নাই যত ব্যাঙ বাংলাদেশে আছে। আমরা যখন পুকুরে মাছ চাষ করতে চাই তখন আমাদের সব রেণু খেয়ে ফেলে ব্যাঙের বাচ্চারা, এত ব্যাঙ উৎপাদন হয়। এই বাংলাদেশের ব্যাঙ কোনোদিন এক পাল্লায় উঠে না। এই বাংলাদেশ ব্যাঙের দেশ। এই ব্যাঙগুলো খালি লাফায়, এখানে নেতৃত্ব নাই, ব্যাঙের কোন নেতা নাই। ব্যাঙ কোনো এক নেতার কথা চলে না, তার চেয়ে পিঁপড়া অনেক ভালো। একটা পিঁপড়া যেদিকে যায় লক্ষ লক্ষ পিঁপড়া সেদিকে যায়। হাতির কথা বললাম না, হরিণের কথা বললাম না। আর এই মানুষ যারা আমাদের কথা ছিল, আমরা সর্দারের কথা চলবো, নেতার কথা চলবো। আর বাঙালিরা হইছে সব ব্যাঙের বাচ্চা, ব্যাঙের মতো খালি লাফায়,
সবাই ব্যাঙের মতো লাফায়, কোন নেতৃত্ব নাই, কোন কমান্ড নাই, কোন চ্যানেল নাই, যার যে খুশি বলো। আজকে টেলিভিশন দেখে কি বলবো? ঠিক আছে, আপনি বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়েছেন, বিভিন্ন কারণে হয়েছেন, থাকেন, কথা বলেন, কিন্তু আপনার মুখে সাপা পায় 7 নভেম্বরে বক্তব্য দিতে। মেজর হাফিজ, আপনার লজ্জা করলো না 7 নভেম্বর নিয়ে কথা বলতে? আপনার লজ্জা করলো না যে আপনি 3 তারিখে গিয়ে জেনারেল জিয়াকে অ্যারেস্ট করছিলেন 3 নভেম্বরে? কেন সেদিন অ্যারেস্ট করেছিলেন আপনি জেনারেল জিয়াকে? আপনার লজ্জা করলো না 111 এর সঙ্গে সেদিন কেন বিএনপির মহাসচিব আপনি হয়েছিলেন? এত লজ্জাহীন হয়ে নেতৃত্ব কেমন দিবেন মেজর হাফিজ, বিং এ মিলিটারি অফিসার? হাউ ক্যান ইউ বিহেভ লাইক দিস? Shame for you, Major Hafiz. Shame. You are our instructor. আপনি আমাদের আইডল ছিলেন, কিন্তু আপনি এত নিচে নামবেন কেন? এত ব্যক্তিত্বহীন হবেন কেন? একটা পদের জন্য, একটা নমিনেশনের জন্য আপনাকে কম অপমান করা হয়েছে। আপনার শরম করে না, লজ্জা করে না আপনার? আপনি দলের সঙ্গে একবার 2বার বেইমানি করেছেন, কতবার বেইমানি করেছেন আপনার দলের সঙ্গে? তারপরে এখনো দলের কোন ভালো কাজটার মধ্যে আপনি আছেন? কোন সাংগঠনিক কাজে আপনি আছেন? আজকে আপনি 7 নভেম্বর নিয়ে বক্তব্য দেন, জিয়ার পক্ষে আজকে সাফাই গান। আপনি লজ্জাহীন নির্লজ্জ মানুষ। আপনার প্রতি আমার দিক জানাই আপনাকে আমি। কাজে এই হলো আমাদের মানসিকতা। এই আক্তার ভাই, আমার একটু ক্লিয়ারিফিকেশন, নিজের ক্লিয়ার হওয়ার জন্য, আমরা তো অনেক সময় শুনেছি যে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম উনি মুক্তিযুদ্ধে ওনার সাংঘাতিক অবস্থান ছিল এবং প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ওনার পরবর্তীতে ভালো সম্পর্ক ছিল। তাহলে আপনি যে ইতিহাসটা বললেন, পরের ওই ইতিহাসটুকু আসলে কি? আমরা কি তাহলে সঠিক জানি না, বা আসল কি সেটা? মেজর হাফিজ গ্রেড 1 মুক্তিযুদ্ধ ছিল। মেজর হাফিজ এককভাবে মুক্তিযুদ্ধ ঘোষণা করেছে, বা পাকিস্তানের ছুটি নিয়ে আসছিল, যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ করেছে। উনি ভেরি গুড ফ্রিডম ফাইটার্স, ভেরি গুড লোক। পাকিস্তান ন্যাশনাল টিমের ফুটবলার, পাকিস্তানের ফুটবল খেলতেন, ভালো চৌকস আর্মি অফিসার। উনি একটা উচ্চ মানের অফিসার। জেনারেল জিয়ার উনি পিএস ছিলেন। যখন ডিপ্টি চিফ অফ স্টাফ জেনারেল জিয়া ছিলেন, তখন জেনারেল জিয়া পিএস ছিলেন। তারপরে উনাকে বিএম 46 ব্রিগেডে পোস্টিং করা হয়। তখন বিএম 46 ব্রিগেডের কমান্ডার, 46 ব্রিগেডের কমান্ডার ছিল কর্নেল শাফাত জামিল। তার G3 তার স্টাফ ক্যাপ্টেন, তার স্টাফ ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন তাজ। ক্যাপ্টেন তাজ মেজর হাফিজকে নিয়ে, জিল্লুরকে নিয়ে জেনারেল জিয়ার বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে বলা হয়, জেনারেলকে বলা হয় আইসা খালেদ মুশাররফের কুকে সমর্থন করতে। জেনারেল জিয়া রিফিউজ করে এবং উনি বেল্ট খুলে ফেলায় দেয়, বলছে তাহলে তোমরা আমাকে অ্যারেস্ট করো। ওনাকে ড্রয়িং রুমে বসায় রাখছে, বেরোতে দেন নাই। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 6 তারিখ রাত্রে 1টার সময় গিয়া কর্নেল তাহের জেনারেল জিয়াকে নিয়ে আসা সেকেন্ড ফিল্ড আর্টিলারিতে নিয়ে আসে। মানে পরের ইতিহাসটা জানতে যাচ্ছি, মানে রহমান যখন প্রেসিডেন্ট, সেই সময় ছিল না, সে তো কোনো সময় ছিল না, আসে কোনো ছিল না। তারপরে যখন 91 সাল নির্বাচনে সে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে, তারপরে সে বিএনপিতে অংশগ্রহণ করেছে। এগুলো বলে লাভ কি রে ভাই? আমি তো তার বিরুদ্ধে বলছি না। উনি আমাদের একজন, আমার স্টাফ, আমি তাদের অধীনে প্রশিক্ষণ হয়েছে আমাদের। আমরা যখন কমিশন পেয়েছি, আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন উনি। ওনার প্রতি আমার সকল শ্রদ্ধা আছে, সম্মান আছে। কিন্তু 7 নভেম্বর নিয়ে উনি কথা বলবেন কেন? 7 নভেম্বর আমাদের রক্তক্ষরণ হয়। আমরা জীবন বাজি রেখে 7 নভেম্বরে খালেদ মোশাররফের বিরুদ্ধে দাঁড়িয়ে আসছি। আমাদের রেকর্ড আছে। আমরা তো সে দাবি করছি না, আমরা তো সেটা চাচ্ছি না। আমরা জেনারেল জিয়াকে বাঁচানোর জন্য জেনারেল জিয়ার পাশে একা রাইফেল নিয়ে, পিস্তল নিয়ে আমরা পিছনে দাঁড়িয়ে থেকেছি। বেতন পাওয়ার জন্য না, সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। কাজে এই জিনিসগুলো যখন বলে তখন খারাপ লাগে। ইতিহাসকে বিকৃত করেন কেন?
আপনি এটাও বলেন যে আমি এই কাজটা করেছিলাম, এটা আমার ব্যর্থতা ছিল, আমি এই জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু জেনারেল জিয়ার উত্থান আমি দেখেছি, সেটা ওনার বলা দরকার ছিল, উনি এভাবে উত্থান হয়েছে। ক্যাপ্টেন তাজ এখনো জেলে আসছে, জিজ্ঞাসা করেন তাকে, জিল্লুর মারা গেছে, ব্রিগেডিয়ার জিল্লুর হয়েছিল, মারা গেছে, ক্যাপ্টেন তাজকে জেলখানাকে জিজ্ঞাসা করেন না, সে তো আছে এখনো বাচ্চা ক্যাপ্টেন তাজ। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ক্যাপ্টেন তাজ ছিল মূল লিডার, এই তিনজনকে নিয়ে গেছিল ক্যাপ্টেন তাজ। ক্যাপ্টেন তাজ ছিল 46 ব্রিগেডের স্টাফ ক্যাপ্টেন। ওখানে বিএম এর আন্ডারে থাকে G3, আর কোয়ার্টার মাস্টার জেনারেল বিকুর আন্ডারে থাকে স্টাফ ক্যাপ্টেন। সে ছিল 46 ব্রিগেডের। কর্নেল শাফাত জামিল আজকে নাই, মারা গেছে, সে গুলি খেয়েছে। তারপরও জেনারেল জিয়া তাকে বাঁচাইছে। যদি শাফাত জামিলকে না বাঁচাইতো তাহলে শাফাত জামিল বাঁচত না। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ যদি ওই 10 বেঙ্গলে গিয়া আসুরিতে না যাইতো নওয়াজিশকে নিয়ে, যদি জেনারেল জিয়ার কাছে আসতো, তাহলে জিয়া মারতো না। এমনকি 10 বেঙ্গলে সে কেন মারছে তার জন্য কৈফিয়ত চেয়েছে জেনারেল জিয়া। কারণ জেনারেল জিয়া জানার আগেই খালেদ মোশাররফ, কর্নেল নওয়াজেশ এবং কর্নেল একজন কি ছিল হুদা, তারা বঙ্গভবনতে পালে তারা যাচ্ছিল 10 বেঙ্গল। কর্নেল নওয়াজেশ ছিল 10 বেঙ্গল সিও, ভাবছিল তার ইউনিটে গেলে পরে সেখানে রক্ষা করবে। সেখানে দুজন অফিসার ছিল, নাম বলবো না, তাদের নেতৃত্বে তাকে গেইটে গুলি করে মারা হয়েছে। এটা জেনারেল জিয়া জানতেন না। জেনারেল জিয়া মঞ্জুর কি বলে ইয়াকে, ওই শাফাত জামিলকে বাঁচিয়েছেন, সিএমএসে পাঠিয়েছেন, চিকিৎসা করেছেন। জেনারেল জিয়া উদার ব্যক্তিত্ব ছিল। উনি দেশের জন্য যা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন, কঠিনের সময় কঠিন হয়েছেন, উদারের সময় উদার হয়েছেন। তিনি গোলাম আজমকে দেশে আসতে দিয়েছেন, উনি শেখ হাসিনাকে দেশে আসতে দিয়েছেন। উনি গোলাম আজমের ছেলে, এই যে আজকে ব্রিগেডিয়ার আজমি বলে আপনি যারা এত হিরো হিরো করেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ছেলেকেও সেনা বাহিনীতে যোগদান করার পারমিশন জেনারেল জিয়া দিয়ে গেছেন। উনি এত উদার ছিলেন। কোন মানদণ্ডে একজন যুদ্ধাপরাধীর ছেলে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, বাংলাদেশে অভ্যুত্থানের বিরোধিতা করেছিল, তার সন্তান তো বাংলাদেশ চাকরি করতে পারে না, তার তো কোনো নৈতিক অধিকারই নাই। কিন্তু এটি তো জেনারেল জিয়া, যিনি এই আজমিকে সেনাবাহিনীতে অংশগ্রহণ করা, যোগদান করা অনুমতি দিয়ে গেছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের হাতে জেনারেল জিয়াকে জীবন দিতে হলো। যাদেরকে জেনারেল জিয়া রাজনীতি করার সুযোগ করে দিয়ে গেছেন, নাগরিকত্ব করার সুযোগ করে দিয়েছেন, তাদের হাতে জেনারেল জিয়াকে মৃত্যু হতে হলো। মঞ্জুর তো এটা জাস্ট উদ্দেশ্য। কাজে আজকে 7ই নভেম্বরের দিনে কথাটা উঠলো বললাম, আমার দুঃখ হলো আপনি স্থায়ী সদস্য হয়েছেন, আরো বড় নেতা হন, কিন্তু আপনার তো ন্যূনতম লয়ালটি জিয়ার প্রতি নাই, ন্যূনতম লয়ালটি ম্যাডামের প্রতি নাই, ন্যূনতম লয়ালটি আপনার এই তারেক রহমানের প্রতি নাই। আপনার সঙ্গে যারা যখন কথা বলে সবাই এসেতে বলে আপনি তাদের বিরোধী। যত লোক যায়, এক্স আর্মি অফিসাররা যায়, সবাই তো আপনার সঙ্গে কথা বলে এসে আমাদেরকে একই কথা বলে যে উনি তো তারেক রহমানকে সহ্য করতে পারেন না, উনি তো ম্যাডামকে সহ্য করতে পারেন না, তারা ভুল ধরেন। কিন্তু তারপরে উনি স্থায়ী কমিটি আছেন, একজন মুক্তিযোদ্ধা, একজন বীর বিক্রম উপাধি আছে, বলেন করেছেন, ঠিক আছে, ভালো কথা করেন, আপত্তি নাই। কিন্তু 7ই নভেম্বর নিয়ে মিথ্যা তথ্য দিবেন না, আমরা তার প্রতিবাদ করব। এই জন্যই আজকে কথাগুলো বললাম, এই জন্য মনে করিয়ে দিলাম যে এই 7ই নভেম্বরে ব্রিগেডিয়ার মেজর হাফিজের কি রোল ছিল, এটাও জাতির জানার দরকার আছে। আর আমাদের কি রোল ছিল, আমার কি রোল ছিল, মেজর হাফিজ বলেন না কি রোল ছিল, আমি বলবো কেন? আপনারা বলেন না আমার কি রোল ছিল, আপনারা বের করেন না আমার কি রোল ছিল। কর্নেল তাহেরকে কেন পরে তাই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ওনার অপরাধটা কি ছিল? কারণ কর্নেল তাহের সৈনিকদের চাপের মুখে অফিসার হত্যা করার নির্দেশ উনি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন। তিনি বলেছিলেন সেনাবাহিনীতে কোনো অফিসার থাকবে না, সৈনিকদের সে দাবির কাছে উন্নতি স্বীকার করেছেন।
নথি স্বীকার করে উনি নির্দেশ দিয়েছিলেন, উনি চেয়েছিলেন বাংলাদেশে একটা সাম্যবাদী সরকার গঠন করবেন। কর্নেল তাহেরের অপরাধটা হলো জেনারেল জিয়াকে তো উনি সেভ করেছিলেন, তাই না? উনি সেভ করেন নাই, উনি নিয়ে আইসা বসাইছিলেন। যতক্ষণ জেনারেল জিয়া জানলেন তার আগে সে এই নির্দেশ দিয়েছে, তার 1 ঘন্টার মধ্যে কর্নেল তাহেরকে গ্রেফতার করা হয়। এই 7ই বিপ্লবের রাত্রে তাহেরকে গ্রেফতার করা হয়, কারণ জেনারেল জিয়া মুক্ত বাহির থেকে আইসা ক্ষমতা নেওয়ার পরে, অর্থাৎ আর্মির দায়িত্ব নেওয়ার পরে উনি জানতে পারলেন যে তাহের অলরেডি অফিসারদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছে, যা নির্দেশে অনেকগুলো অফিসারের প্রাণ গিয়েছে, অনেকগুলো অফিসারকে হত্যা করা হয়েছে, সৈনিকরা হত্যা করেছে। সৈনিকদের তখন তৎকালীন সৈনিকদের দাবি ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো অফিসার থাকবে না। বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার ভারতীয় পায়তারা তো আজকের থেকে নয়, অনেক আগের থেকে। এখানে আসলে আপনি যেহেতু বললেন যে জেনারেল জিয়া অনেক উদার ছিলেন এবং কর্নেল তাহের পঙ্গু ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এবং জিয়াউর রহমান সাহেবকে সেভ করার জন্য তার একটা বাহানা এনে একটা যে সে জায়গায় মার্চিও করে যেত। কথাটা ওনাকেও সেভ করার ব্যাপার না, সেভ করতে যাবে কেন? সে যখন এখানে আসছে, দেখেন এখানে টুফিল আর্টিলারি রেজিমেন্ট ছিল, সেই টুফিল আর্টিলারি নেতৃত্বে ছিল সমস্ত পাকিস্তান প্রত্যাগত অফিসাররা, ওখানে পাকিস্তান থেকে রিপেটেড অফিসার ছিল। কিন্তু কর্নেল তাহারি কোনো বেস ছিল না। সেই বেসে যাওয়ার পরে তারা বলছে জিয়া আসতে হবে, জিয়া না আসলে কোনো বিপ্লব হবে না। কর্নেল তাহের তাদের একটা সৈনিক একটা বাহিনী ছিল, তারা চেয়েছিল তারা বিদ্রোহটা করতে, তখন উনি দিয়েছেন। তারপরে জেনারেল জিয়াকে বাইরে থেকে ডেকে আনা হয়েছে, তাকে আনা হয়েছে, মুক্ত তো করা হয়নি। জেনারেল জিয়ার বাড়িতে তো গার্ড দিয়ে রাখে না, ওনাকে বলছে আপনি হাউস অ্যারেস্ট, আপনি থাকেন। আর্মিতে হাউস অ্যারেস্টের কথা আছে, তুমি বাইরে যেতে পারবে না, আর্মির যথেষ্ট এটাই নির্দেশ। আর্মিতে অ্যারেস্ট করে ওই বন্দুক দিয়ে হ্যান্ডকাপ পরে রাখতে হয় না, আর্মিতে খালি বলে দেওয়া হয় তুমি আন্ডার অ্যারেস্ট, বাস গুড এনাফ, অফিসার দেবার যথেষ্ট। জেনারেল জিয়াকে বলে দেওয়া হয়েছে তুমি আন্ডার অ্যারেস্ট, তুমি বাহার থেকে বেরোবো না, সে বাহার থেকে বেরোতো না, তাকে গিয়ে নিয়ে আসছে। কিন্তু কর্নেল তাহার নির্দেশ দেওয়ার পরে তাকে রাত্রে 3টার সময় গ্রেফতার করা হয়েছে। কর্নেল তাহের তো বিপ্লবী সেনাবাহিনী বানিয়েছিল, তার জন্য তাকে হয়েছে। আমি কি বলেছি, জেনারেল জিয়া যখন যেটা প্রয়োজন পড়েছে সেটাই করেছে। উনি যেমন উদার ছিলেন, যেমন কঠিনও ছিলেন। উনি রাষ্ট্রকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য কঠিনতম সিদ্ধান্ত নিয়েছেন। উনি তাহেরের ফাঁসি নিশ্চিত করতে বাধ্য হয়েছেন। কর্নেল তাহের জিয়ার একজন ব্যক্তিগত বন্ধু, পার্সোনাল ফ্রেন্ড। কিন্তু যে পার্সোনাল ফ্রেন্ড যখন বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়েছে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে গিয়েছে, সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়েছে, তিনি তাকে ক্ষমা করেন নাই। এর নাম জেনারেল জিয়া। জেনারেল জিয়া অন্যায়ের কাছে কোনদিন আপোষ করেন নাই, অপরাধীর সঙ্গে কোনদিন আপোষ করেন নাই। জেনারেল জিয়া এর সঙ্গে তুলনা হয় না, বাংলাদেশে তুলনা হবে না। জেনারেল জিয়ার মধ্যে জেনারেল আসতে বাংলাদেশে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে। He was a man of vision. He was a man of commitment. He was a man of complete competence. উনি জানতেন তার দায়িত্ব কি। আমার 1 মিনিট সময় আছে, আর 1 মিনিট সময় আছে, আমরা 58 মিনিট অতিক্রম করছি, 59 মিনিটে পড়ছি। আমরা মনে হয় অনুষ্ঠানের শেষ পর্যন্ত, আপনার যদি আরেক 30 সেকেন্ড কিছু বলার থাকে আপনি শেষ করেন, আমি আশা করছি। আপনি কি ব্যাপারে বলবো? কাজে আমি মনে করি বাংলাদেশে আপনার মধ্যেই শেষ করি, আজকের মতো অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হয়, যেহেতু 1 ঘন্টার একটা বাইন্ডেন্স থাকে। এখানে বাংলাদেশের আজকে যে অশনি সংকট দেখা দিচ্ছে, আজকে তুমি যেটা ভারত সীমান্তে যে উত্তেজনার কথা বলছো, এই উত্তেজনাটা আমাদের জন্য ক্ষতিকর। উচ্চ রক্তচাপ যেমন ক্ষতিকর, সীমান্তে রাখা উত্তেজনা ক্ষতিকর রাষ্ট্রের জন্য। এটাকে দূর করতে হবে, এবং এটা দূর করার জন্য যে একমাত্র ব্যক্তিত্ব দেশমাতা খালেদা জিয়া ছিলেন, আমি জানি না উনি কতটুকু ওয়াকেফাল, ওনাকে জানানো হচ্ছে না। তো বাংলাদেশের রাজনীতিতে ওনাকে প্রকাশ্যে আসা অতীব জরুরি। আজকের মাধ্যমে আমি বলবো, এই 7 নভেম্বরে বলবো, দেশমাতা খালেদা জিয়াকে প্রকাশ্যে আসা উচিত। উনি প্রয়োজনে 1 ঘন্টা অফিসে এসে ইজি চেয়ারে বসে থাকুক, কিন্তু উনি নেতা কর্মীদের বক্তব্য শুনুক। নেতা কর্মীদেরকে ওনার সামনে আসতে দেন,
জাতীয় তথ্য খবরাখবরকে জানতে দেন, না হলে দেশ বিভ্রান্তির দিকে যাবে। আপনি আগামী নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনের ফলাফল আমাদের কাম্য হবে না। যে ফলাফল হয়তো বিএনপি চাচ্ছে, সেই ফলাফল বিএনপি নাও পেতে পারে। এই সম্ভাবনার কথা আমি বলে দিলাম। এই সুযোগটা হাতছাড়া করবেন না। আমি মনে করি ভারতের প্রতি, ভারত বিদ্বেষী বলতে চাইলে, ভারত আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করলে আমি প্রতিবাদ করব, লড়বো, লড়াই করব, কিন্তু ভারত বিদ্বেষী আমরা হতে পারি না। ভারত বিদ্বেষী হওয়া আমাদের মানায় না, হওয়া উচিত না। কাজে আমি সীমান্তে উত্তেজনা দূর হোক চাই। কাজে আজকে নয়, আগামী দিন আবার বলবো, নির্বাচন নিয়ে কথা বলবো। আজকে এই বিষয়ে কথা বলার জন্য সুযোগ অনেক অনেক ধন্যবাদ। আসেন, আমরা সীমান্তে যদি উত্তেজনা হয়, তাহলে কিন্তু আমার ঘরে ভাত নাই, বুলেট কিনার, বন্দুক কিনার, ওই পথে হাইটেন না। আমরা যুদ্ধ করতে চাই না, যুদ্ধ করতে যাইতে চাই না। যুদ্ধ হলে এটা ভারতের পক্ষে যাবে, শেখ হাসিনার পক্ষে যাবে, আওয়ামী লীগের পক্ষে যাবে। কোনো অবস্থাতে বিএনপি, জামাত বা এই এনসিবির পক্ষে যুদ্ধের ফলাফল আসবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।